শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রহস্যময় একটি সাদা পিকআপ ভ্যান। অবাক করা বিষয় হলো যে এই ভ্যানটির মুখোমুখি হচ্ছে সেই যেন মুহূর্তে পৃথিবী থেকে উধাও হয়ে যাচ্ছে। নিখোঁজ মানুষদের তো পাওয়াই যাচ্ছে না, এমনকি তাদের কোনো লাশ বা সামান্য সূত্রও মিলছে না। ঠিক এমন সময় এই বিভীষিকাময় কেসটির দায়িত্ব পড়ে এক দক্ষ পুলিশ অফিসারের ওপর। কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই সে জড়িয়ে পড়ে একের পর এক অপ্রত্যাশিত ও শিউরে ওঠার মতো ঘটনার মধ্যে। প্রতিটি নতুন সূত্র যেন তাকে আরো গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নির্মম বাস্তব। বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া মালায়ালাম মুভি জন লুথারের কথা, যার আইএমডিবিতে রেটিংস রয়েছে 10-এর মধ্যে 6.8। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা কেরালার মিন্নাকুলাম শহর। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসে। এমন এক মেঘলা দিনে এক টুরিস্ট বাস এগিয়ে চলছে তার গন্তব্যের দিকে। দিন গড়িয়ে রাত নেমে আসে। পাহাড়ি আঁকাবাঁকা পথে কিছুটা যেতেই হঠাৎ সজোরে একটা শব্দ হলে বাসের যাত্রীরা আটকে ওঠে। বাইরে তখন ঝুম বৃষ্টি। টায়ারের সমস্যা হয়েছে ভেবে বাসের হেল্পার চেক করতে নিচে নেমে আসে। তবে আশেপাশে সবকিছু চেক করেও হেল্পার শব্দের কোনো উৎস খুঁজে পাচ্ছিল না। তখনই হঠাৎ বাসের ভেতর থেকে এক মেয়ে জোরে চিৎকার করে ওঠে। বাইরে থাকা সবাই দৌড়ে ভেতরে গেলে দেখা যায় মেয়েটার জানালার কাছ থেকে বৃষ্টির পানি ভেজে নেমে আসছে রক্ত। হেল্পার ভয়ে ভয়ে বাসের ছাদে ওঠে, যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বাসের ছাদে পড়ে রয়েছে এক লোকের রক্তাক্ত লাশ। তবে সব ভয়ানক ঘটনার মাঝে কেউই লক্ষ্য করে না যে তাদের পাশ দিয়ে চলে যাচ্ছে একটা সাদা রঙের পিকআপ, যার সামনে ঝুলছে এক অদ্ভুত পেন্ডুলাম। পরবর্তীতে আমরা একটা বিয়ের দৃশ্য দেখে বাড়ির কর্তা ম্যাথিউ একাই সকলের সবকিছু আয়োজন সামলে নিচ্ছে। এক পর্যায়ে ম্যাথ তার স্ত্রী ম্যারিকে ডেকে বকাবকি করে বলে জন এখনো বাড়ি ফেরেনি, আজ তার বোনের এঙ্গেজমেন্ট ছিল, আজ সে আসুক। ম্যারি গেস্টদের মাঝে হাসি মুখে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করে। এদিকে যার কালকে বিয়ে অর্থাৎ জনের বোন লিসা, সে তো ক্যামেরার সামনে বসে তার ফিয়ন্সিকে নিয়ে বকাবকি করিয়ে যাচ্ছিল। এরই মাঝে নিচ থেকে ডাক আসলে সে তার ভাবির কাছে যায়। লিনার ভাবি অর্থাৎ জনের স্ত্রী জেসি তখন বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে জনকে বারবার কল দিয়ে যাচ্ছিল। লিসা এসে বলে, কাকে কল করছো? জনকে। সে কি কখনো সময় মতো এসেছে? এরপর বলে ফাদার সবাইকে নিচে ডাকছে। জেসি নিচে না গিয়ে জনকে বারবার কল করতেই থাকে। এদিকে জনের ফোন তার গাড়িতেই বাজছিল। ওয়াকি টকিতেও তখন এক রোড অ্যাক্সিডেন্টের খবর জানানো হয়, কিন্তু জন এসব শুনতে পায় না, কারণ সে সবে এক ওয়ারেন্টের ক্রিমিনালকে ধরতে গিয়ে তার হাত বাজেভাবে আঘাত পেয়েছে। আসলে জন হলো একজন পুলিশ অফিসার। ডাক্তারের রুম থেকে বের হয়ে জন সহকারী ফিলিপকে জিজ্ঞাসা করে যে মোহনের খুনের কি আপডেট। ফিলিপ জানায় যে ধরা পড়েছে সেই খুনের সাথে স্পষ্ট যুক্ত, তবে সে আরো দুজনের নাম বলেছে। একজনের নাম লিজু আর আরেকজনের নাম মনোজ। সমস্যা হচ্ছে এরা তিনজনই এমএলএ এর লোক। তখন ফিলিপের ফোনে এমএলএ এর কল আসলে জন তাকে সেটা রিসিভ করতে নিষেধ করে এবং ওই লিজু ও মনোজের বাড়িতে তল্লাশি নিতে বলে। এর দ্বারাই বোঝা যায় যে জন আসলে একজন সৎ ও একঘেয়ে পুলিশ অফিসার। কিছুক্ষণ পর জন থানায় আসতেই এক কনস্টেবল এসে তাকে জানায় পাহাড়ের ওপরে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকে যে ছিল সে স্পটেই মারা যায়। জন জিজ্ঞাসা করে যে সেখানে কাউকে পাঠানো হয়েছে কিনা। কনস্টেবল জানায় থানা থেকে দুজনকে পাঠানো হয়েছে। এদিকে জন যখন ড্রেস চেঞ্জ করছিল তখন ফিলিপ এসে জানায় লিজু ও মনোজ বাড়ি থেকে পালিয়েছে। তাই জন তাদের ওই দুজনের লোকেশন ট্র্যাক করতে বলে, আর এরপর থানা থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরই মাঝে জনের সিনিয়র কল করলে জন কয়েকটা কেসের আপডেট দিয়ে বলে, স্যার আমি এখন বাসায় যাচ্ছি, যাবার সময় ইরানাকুলুমের পাহাড়ে ঘটা সে অ্যাক্সিডেন্ট স্পটে যাব। জন সিনিয়রের কলটা কাটতেই সে স্পটে যায়। এখানে ইন্সপেক্টর অভিলাষ এসে বলে বাইকের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাইক চালক ওপর থেকে বাসের ওপর পড়ে মারা গেছে। মৃত ব্যক্তির নাম রেজি, তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। জন অভিলাষকে বলে দ্রুত সেই অ্যাক্সিডেন্টকৃত গাড়ি চালককে আটক করতে। এদিকে জনের বাড়ির সব মেহমান চলে গেছে। জনের বাবা ম্যাথিউ তো খাবার টেবিলে বসে রাগে গজগজ করছিল। এদিকে জেসি আবার জনকে কল করলে জন জানায় আমি পথে রয়েছে, একটু পরেই চলে আসবো। মাঝরাতে জন বাড়ি ফিরলে ম্যাথিউ তার ওপর বেশ রাগারাগি করে। এখানে জন তার ব্যান্ডেজ করা হাতটাকে লুকিয়ে ফেলে, কারণ ম্যাথিউ এটা দেখলে তার রাগ আরো বেড়ে যাবে। ঘরে ঢুকে জন তার বোনের রুমে চলে যায়, তবে লিনা যথেষ্ট
আন্ডারস্ট্যান্ডিং মেয়ে হওয়ায় সে তার ভাইয়ের ওপর মোটেও রাগ করে না, বরং তাকে সকালে পার্লারে নিয়ে যাওয়ার জন্য বায়না করে। এদিকে বিছানায় এসে জেসিকে আপন করে নিলে সেও জনের ওপর করা সকল অভিমান ভুলে যায়। পরের দিন সকাল সকাল জন একজন দায়িত্বশীল বড় ভাইয়ের মতন লিনাকে পার্লারে নিয়ে যায়। বাড়ি ফিরে বাবার সাথে সকল কাজে সে সহায়তা করে। ম্যাথিউ ততক্ষণে জনের হাতের ব্যান্ডেজটা দেখে ফেলেছে, তবে সে কিছুই বলে না। চার্চে লিনার বিয়ে খুব সুন্দর করে সম্পন্ন হয়, তবে অনুষ্ঠান পুরোপুরি শেষ হওয়ার আগে জনকে আবারও তার কাজে বেরিয়ে পড়তে হয়। এদিকে থানায় পৌঁছাতে ফিলিপ জনকে বলে গত রাতে সে বাইক অ্যাক্সিডেন্টের পূর্বের একটা ফুটেজ পাওয়া গেছে। রাত 8টায় বাইকটা মুন্নার থেকে গিয়েছিল। তখন ওই বাইকে মৃত রেজির সাথে প্রকাশ নামের আরো একজন ব্যক্তি ছিল, কিন্তু বর্তমানে সে নিখোঁজ। প্রকাশের স্ত্রী সকালে তার মিসিং রিপোর্ট লিখিয়ে গেছে। এছাড়াও সে জানায়, আমি আশেপাশের হসপিটালে খোঁজ নিয়ে দেখেছি, সেখানেও অ্যাক্সিডেন্ট কেস রিপোর্ট করা হয়নি। জন জিজ্ঞাসা করে যে প্রকাশের পেশা কি। ফিলিপ জানায় প্রকাশ একজন স্কুল টিচার, পাশাপাশি সে রেজির সাথে পার্টনারশিপে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করেছিল, আর সেই কাজে তারা একসাথে ইরানাকুলাম গিয়েছিল। জন এরপর অ্যাক্সিডেন্ট হওয়া বাইকের কাছে যায়। ফিলিপ বলে বাইকের পাশে একটা ভাঙা হেডলাইটের টুকরো পাওয়া গেছে, এর মানে যে গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার এখন একটা হেডলাইট নেই। এছাড়াও প্রকাশের ফোনে লাস্ট কল তার ওয়াইফের, কল লিস্টে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। যেহেতু বাইক সামনে থেকে ড্যামেজ হয়েছে, তাই বলা যায় গাড়িটা অপোজিট ডিরেকশন থেকে এসেছিল, কিন্তু সেই অপোজিট রাস্তা সিসিটিভিতে এমন কোনো গাড়িও দেখা যায়নি। তাছাড়া পাহাড়ি রাস্তায় হওয়া আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত তেমন সিসিটিভি নেই। এসব শুনে জন ফিলিপকে রেজির কল লিস্ট চেক করতে বলে। এর মধ্যে তার কাছে কমিশনারের কল আসে। ওপর মহলের প্রেসার থাকায় কমিশনার দ্রুত তাকে সেই মোহনের খুনের কেসে আসামি লিজু মনোজকে আটক করে কেসটা সলভ করতে বলে। লিজুর আন্টির বাসায় রাজন নামের এক পুলিশ সবসময় সিভিল ড্রেস পরে নজর রাখছিল। সে জনকে জানায় এখন পর্যন্ত সন্দেহজনক কিছুই তার চোখে পড়েনি। এরই মাঝে ফিলিপ রেজির কল লিস্ট চেক করে জানায় অ্যাক্সিডেন্টের কয়েক মুহূর্ত আগে রেজিকে আনিল নামের একজন লোক কল করেছিল। তার সাথে রেজির মাত্র 32 সেকেন্ড কথা হয়। এরপরে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে রেজি মারা যায় এবং প্রকাশ মিসিং হয়। এখন জনরা ইনভেস্টিগেশন করতে সে আনিলের বাড়িতে যায়। আনিল জানায় রেজি ও প্রকাশ তার কাছে এসেছিল জমির ব্যাপারে কথা বলতে। এরপর আর তাদের সাথে আনিলের দেখা হয়নি। জন জিজ্ঞাসা করে রেজিরা এখান থেকে চলে যাওয়ার পর সে তাদের সাথে যোগাযোগ করেছিল কিনা। আনিল জানায় রেজি এখানে তার চশমা ফেলে গিয়েছিল, তাই তারা বের হওয়ার পরে সে তাদের কল করেছিল। আনিলের কাছে আর কোনো তথ্য না পেয়ে জন সেখান থেকে চলে আসে। পথে জন ফিলিপকে বলে আনিলের কথা যদি সত্যি হয় তাহলে রেজিরা চশমা নেওয়ার জন্য আবারও ইনারাকুলামে ইউটার্ন নিয়েছিল, আর তখনই সামনাসামনি হয়তো এই অ্যাক্সিডেন্টটা হয়। এর জন্যই তারা উল্টো দিকের রাস্তার কোনো সিসিটিভি পায়নি, কারণ গাড়িটা এসেছিল ইরানাকুলামের দিক থেকে। ফিলিপ বলে তাহলে পাহাড়ের ওপাশে ইরানাকুলামের সিসিটিভি চেক করলেই তো হয়। জন জানায় সেটা সম্ভব নয়, কারণ পাহাড়ের নিচে মাত্র একটা ফিলিং স্টেশন রয়েছে, সেটাতেও কোনো সিসিটিভি নেই। এরপর শহরের আগের হাইওয়ে রাস্তার সাথে অনেকগুলো ছোট ছোট সাইড রাস্তা রয়েছে, তাই গাড়ি কোন দিক থেকে এসেছে সেটা বোঝা সম্ভব নয়। এরপর জন রেজির অ্যাক্সিডেন্টের ছবিগুলো আরো ভালো করে দেখতে থাকে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে মুন্নারের দিকে যায় তাহলে নিশ্চয়ই সেটা ওই বাসকে ক্রস করে গিয়েছিল। এখন বাসের কন্ট্রাক্টরকে কল করে সকল প্যাসেঞ্জারের নাম্বার নাও এবং অ্যাক্সিডেন্টের সময় তারা যত ভিডিও বা ছবি তুলেছে সেগুলো পাঠাতে বলো। ফিলিপ জনের কথা মতন সকল প্যাসেঞ্জার থেকে ছবি কালেক্ট করে নিয়ে সেখানে একটা ছোট্ট লরি লক্ষ্য করে, যেটা কিনা অ্যাক্সিডেন্টের পরপরই ওই বাসটাকে ক্রস করেছে। এরপর তারা মুন্নারের সেই এটিএম বুথে সিসিটিভি ফুটেজ চেক করলেও সেখানেও লরিটাকে স্পষ্ট দেখা যায়। জন তখন ফিলিপকে গাড়ির নাম্বারটা নোট করতে বলে এবং দ্রুত ওই লরির সমস্ত ডিটেলস বের করার আদেশ দেয়। এদিকে ছোট্ট এক গ্রেভিয়ার্ডে এক লোকের দাফনের কাজ চলছে। জনকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। সৎকার শেষ হলে জন ভার্জিজ নামের এক লোকের কাছে গিয়ে বলে আমাকে মুন্নারের কিছু জিনিস নিয়ে যেতে হবে, আপনি কি আমাকে নিয়ে যেতে পারবেন? ভার্গিজ বলে অবশ্যই পারবো, মুন্নারের তো আমার প্রায়ই আসা যাওয়া হয়, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না, আর আপনি কিভাবে বা আমাকে চেনেন? জন বলে আমি মুন্নার থেকে এসেছি, গত পরশু তো আপনি গাড়ি নিয়ে মুন্নার গিয়েছিলেন তাই না? ভার্গিজ কথাটা শুনে একটু চমকে যায়। এরপর আমতা আমতা করে বলে বৃষ্টির জন্য সেদিন আমি গাড়ি চালাইনি। জন জানায় সেদিন আপনি বাইরে না গেলে গাড়ির হেডলাইট আর রং কেন পরিবর্তন করেছেন? এবার ভার্গিজ ঘাবড়ে যায়। জন তার কলার চেপে ধরে বলে সেদিন আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে রেজি নামের একজন লোক মারা গেছে, আর তার সাথে থাকা প্রকাশও এখন
এখন মিসিং। আমরা জানতে চাই প্রকাশ এখন কোথায়। ভার্গিস ভয় পেয়ে বলে, আমি জানি না। এরপর থানায় এনে ফিলিপ তাকে ইচ্ছে মতো উত্তম মধ্যম দিয়ে জিজ্ঞাসা করতে থাকে যে প্রকাশ কোথায়। ভার্গিস বলতে থাকে, সেদিন আমি সবজি ডেলিভারি করতে গিয়েছিলাম। ফেরার পথে একটা বাইকের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমি গাড়ি থেকে নেমে দেখি একজন লোক রাস্তায় পড়ে আছে। ভয় পেয়ে আমি দ্রুত সেখান থেকে পালিয়ে আসি। এসব কথা বলার পর সে জানায়, আমি এর বেশি আর কিছুই জানি না। ফিলিপ তবুও তাকে মারধর করে প্রকাশের কথা জানতে চায়। এদিকে রাজন এসে জনকে বলে সে ভার্গিসের ব্যাপারে খোঁজ নিয়েছে। ভার্গিস খুব সহজ সরল এবং গরিব একজন মানুষ। কিছুদিন আগে তার কিডনির অপারেশন হয়েছে। হাতে টাকা পয়সা না থাকায় গ্রামবাসী তাকে লরি কিনে দিয়েছে। এসব শুনে জনেরও মনে হয় যে ভার্গিসের সাথে প্রকাশের মিসিং কেসে তেমন কোনো যোগ নেই। তাই সে তাকে জিজ্ঞাসা করে যে অ্যাক্সিডেন্টের পর সে তার সামনে অথবা পেছনে কোনো গাড়ি যেতে দেখেছে কিনা। ভার্গিস জানায় সে কিছুই দেখেনি। জন তখন ধারণা করে যে ভার্গিসের পর অন্য কোনো গাড়ি এসে হয়তো প্রকাশকে তুলে নিয়ে গেছে। তাই তারা আবারও সিসিটিভি ফুটেজ ভালো করে চেক করে, আর সেখানে একটা নাম্বার ছাড়া পিকআপ দেখা যায়। জন সেই টুরিস্টদের ছবি চেক করেও পিকআপটাকে দেখতে পায়, আর এটাই মুভির শুরুতে দেখানো সেই পান্ডুলাম ঝোলানো গাড়িটি। জনরা আশেপাশের সকল পিকআপ কোম্পানিতে সেই নাম্বার প্লেট ছাড়া পিকআপটির খোঁজ নিতে থাকে। এদিকে আমরা অন্য একটা দৃশ্য দেখতে পাই। জঙ্গলের মাঝের রাস্তা ধরে একটি স্কুল পড়ুয়া ছেলে মেইন রোডের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে মেইন রোড পর্যন্ত যাওয়ার আগে তার স্কুল বাসটা তাকে সেখানে রেখে চলে যায়। ছেলেটা বাসের পিছনে দৌড়াতে গিয়ে তার জুতোর সেলাই খুলে পড়ে, আর বাচ্চাটা বুঝতে পারে না এখন সে কিভাবে স্কুলে যাবে। তাই সে বিভিন্ন গাড়িতে লিফট চাইতে থাকে। আর এখানে আমরা সেই পান্ডুলাম ঝোলানো পিকআপটাকে দেখে এই পিকআপটা বাচ্চাটাকে ক্রস করে আবারও ইউটার্ন নিয়ে বাচ্চাটার পাশে এসে থামে। বাচ্চাটাও লিফট পেয়েছে ভেবে হাসি মুখে পিকআপে চড়ে বসে। আর এর পরপরই প্রকাশের মতো সেও মিসিং হয়ে যায়। পরের দৃশ্যে জন ও ফিলিপ এই বাচ্চার মিসিং কেসের ইনভেস্টিগেশন করতে যায়। তারা সেই জঙ্গলের মাঝে রাস্তায় বাচ্চাটির জুতোর সোল খুঁজে পায়। এরপর বাচ্চাটির বাড়িতে গেলে তার মা কাঁদতে কাঁদতে বলে সুভাষ সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু বিকেল বেলায় না ফিরলে তারা স্কুলে খোঁজ নিয়ে জানতে পারে যে সুভাষ নাকি স্কুলেই যায়নি। তাদের কোনো আত্মীয় স্বজনও নেই এবং তারা সুভাষের বন্ধুদের বাসায়ও খোঁজ নিয়েছে, কিন্তু সেখানেও সে যায়নি। জন তাদেরকে ভেঙে পড়তে নিষেধ করে সেখান থেকে চলে আসে। পরবর্তীতে জন ফিলিপকে বলে সুভাষের ছবি দেখিয়ে আশেপাশে সকল জায়গায় খোঁজ নিতে। কিছু না পাওয়া গেলে সুভাষের স্কুলে গিয়ে প্রকাশের ছবি দেখাতে। এমনও হতে পারে প্রকাশের কেসের সাথে এই কেসের কোনো সম্পর্ক রয়েছে। তবে সব জায়গায় খোঁজ নিয়েও পুলিশ তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায় না। অন্যদিকে কনস্টেবল রাজন লিজুর আন্টিকে ফোন করে তাদের লোকেশন জেনে যায় এবং সাথে সাথে সেটাকে জনকে কল করে ইনফর্ম করে। জন সেখানে গিয়ে দুজন ফাদারের কাছে লিজু বা মনোজের ব্যাপারে জানতে চায়। ফাদার নাম শুনে না চিনলেও ছবি দেখে তাদের চিনতে পারে। লিজুরা চার্চের ভেতরে খাবার খেতে আসলে তখন জন রাগিয়ে তাদের ধরে ফেলে। তবে তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে পালাতে পালাতে তারা একটা বদ্ধ রুমে গিয়ে আটকে যায়। জনরা এবার দরজা বন্ধ করে দেয় তাদের ধোলাই করার জন্য। এরপর জন ও ফিলিপের সাথে ওদের দুজনের বড়সড় একটা ফাইট শুরু হয়। আর এই মারামারির এক পর্যায়ে লিজু জনের মাথায় একটা টিউবলাইট দিয়ে আঘাত করে, যার কারণে সাথে সাথে টিউবলাইটের গুঁড়ো জনের কানের মধ্যে ঢুকে যায়। জন এদিকে পাত্তা না দিয়ে লিজুদের মারতে মারতে থানায় নিয়ে আসে। এরপর থানায় তাদের টর্চার করার সময় জনের ফোনে কল আসলে সে সেটা শুনতে পায় না। ফিলিপ তাকে ফোন ধরার কথা বললে জন কল রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দই তার কানে পৌঁছায় না। এরপর হঠাৎ সে লক্ষ্য করে যে তার কান থেকে রক্ত পড়ছে, আর এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথেই তাকে হসপিটালে ভর্তি করা হলে তার পুরো পরিবার সেখানে ছুটে আসে। ম্যাথিউ ভেবেছিল হয়তো আগের বারের মতন এটা কোনো ছোটখাটো আঘাত হবে, কিন্তু ডক্টর তাদেরকে এমন কিছু জানায় যা শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায়। সে বলতে থাকে টিউবলাইট ঢুকে ইনফেকশন হওয়ার কারণে জন বাম কানে 20% শুনতে পাবে এবং ডান কানে সে মোটেও আর কিছু শুনতে পাবে না। এই কথা শুনে তো জনের মা কান্নায় ভেঙে পড়ে। তাদের এই ছেলে এখন কিভাবে এমন অভিশাপ বহন করবে সেটা তারা মেনে নিতে পারছিল না। এদিকে জনের জ্ঞান ফিরলে ডাক্তাররা চেক আপ করতে আসে, আর এখানে সে জনকে তার সমস্যার কথা জানিয়ে দেয়। এছাড়াও সে বলে সুস্থ হওয়ার পর হেয়ারিং ব্যবহার করলেও তার কিছুটা উপকার হবে। এই সব কথাবার্তা শুনে জন নিজে প্রস্তুত না থাকলেও সে তার ভাগ্যকে মেনে নেয়। কয়েকদিন পর জনকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। এরপর থেকে যেন তার একটা নতুন জীবন শুরু হয়। কাজের চাপে যে সে তার পরিবারকে সময় দিতে পারছিল না, সে এখন তা উপভোগ করতে পারে। পরিবারের সবাই মিলে জনের অনেক দেখাশোনা করে। এইভাবে তার সময় কিছুদিন ভালোই কাটে। এরই মধ্যে জনের কাছে তার হিয়ারিং ডিভাইস এবং একটা ছোট্ট রেকর্ডার চলে আসে। এইদিকে আমরা গীতা নামের একটা মহিলাকে দেখতে পাই। গীতার বাচ্চা হচ্ছিল না বলে সে চার্চে
সে মানত করেছিল, আর এর জন্য সে বাড়ি বাড়ি গিয়ে দক্ষিণা সংগ্রহ করতে থাকে। এমনই এক বাড়িতে দক্ষিণা নিতে গেলে সেখানে আমরা দেখতে পাই সেই একই পিকআপটিকেও, আর ঠিক এর পরপরই মিসিং হয়ে যায় গীতাও। তার মানে শহরের তিনজন জলজন্ত মানুষ মিসিং, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। মিডিয়া ও ওপর মহলের চাপে পড়ে কমিশনার 2 সপ্তাহের মধ্যে কেসটাকে সলভ করার প্রতিশ্রুতি দেয়। জন টিভিতে এই নিউজ মনোযোগ দিয়ে দেখছিল, তখনই তার বাবা এসে তার সাথে ড্রাইভ করতে চায়। এরপর তারা একটা সুন্দর নিরিবিলি সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ায়। এখানে ম্যাথিউ বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার মা চাইছে তুমি আর কাজে যোগ না দাও এবং আমাদের সাথেই থাকো, কারণ তুমি যখন আমাদের কাছে থাকো তখন আমাদের সাহস বেড়ে যায়। কিন্তু এখানে তার বাবা জানায়, যদি তুমি পুলিশে জয়েন করো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব, আমি তোমার মাকে বুঝিয়ে নেব। এই কথা শুনে জন মোটিভেশন পায় আবারও কাজে যোগ দেওয়ার। পরের দিনই সে কাজে যোগ দেয় এবং কমিশনারের কাছ থেকে প্রকাশ, সুভাষ ও গীতার মিসিং কেস ইনভেস্টিগেশন করার পারমিশন চায়। কমিশনার জানতো জন কতটা দক্ষ একজন অফিসার এবং ছোটখাটো ডিফেক্ট তাকে কখনোই রুখতে পারবে না। তাই জনকে 2 সপ্তাহের মধ্যে এই কেস সলভ করার নির্দেশ দেওয়া হয়। ফলে অর্ডার পেয়ে জন থানায় এসে তার টিম নিয়ে বসে। যেহেতু আগের দুজনের মিসিং কেস সে নিজেই হ্যান্ডেল করেছিল, তাই এবার সে গীতার মিসিং কেসের ব্যাপারে সব জেনে নেয়। এছাড়াও সে যেহেতু কানে কম শুনতে পায়, তাই সে সবকিছু তার রেকর্ডারে রেকর্ড করে নেয়, যাতে পরে সে আবারও ভালোভাবে সেটা বুঝতে পারে। এদিকে ফিলিপ জানায় তৃতীয় মিসিং ব্যক্তির নাম গীতা, বয়স 41। গীতার বাচ্চা হচ্ছিল না বলে সে 101টা ঘর থেকে দক্ষিণা গ্রহণ করার মতন একটা মানত করেছিল, আর সেই দক্ষিণা তুলতে গিয়ে সে মিসিং হয়। গীতার হাজবেন্ড সুদীপ থানায় এসে কমপ্লেন করে গেছে। সবকিছু জেনে জন ফিলিপকে গীতার মিসিং পোস্টার সব জায়গায় ছড়িয়ে দিতে বলে, কিন্তু একদিন পার হয়ে যাওয়ার পরেও কেউ থানায় কোনো যোগাযোগ করে না। জন সবকিছু আরো গভীরভাবে চিন্তা করে। এরপর থানায় এসে তার টিমকে বলে, এই কেসের 3টা ভিকটিমের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এমনকি বয়স, জেন্ডার কোনো কিছুতেই মিল নেই। 3জন লোকই হঠাৎ উধাও হয়ে গেছে। তার মানে অপরাধী র্যান্ডম ভাবে টার্গেট তুলছে, অর্থাৎ সে কোনো প্ল্যান করে কিডন্যাপ করেনি। গীতাও হয়তো চার্চের আশেপাশে এমন কোনো শুনশান এলাকায় দক্ষিণা নিতে গিয়েছিল, আর এর মাঝে তাদের কাছে একটা কল আসে যেখানে বিনোদ নামের এক ব্যক্তি বলে সে গীতার ব্যাপারে কিছু জানতে চায়। এই কথা শুনে জনরা তাড়াতাড়ি তার বাড়িতে পৌঁছালে বিনোদ বলে গীতা তাদের এখানে একা দক্ষিণা নিতে এসেছিল, তার ওয়াইফ গীতাকে চাল এনে দিলে সে চলে যায়। যদিও এটা তেমন কোনো ইনফরমেটিভ তথ্য নয়, কিন্তু তবুও জন ধারণা করে গীতা হয়তো এই এলাকা থেকেই উধাও হয়েছে। তবে ফেরার সময় বাচ্চাদের একটা খেলনার গাড়ি দেখে জন কিছু একটা ভাবে। এরপর সে প্রকাশ মিসিং কেসে সে নাম্বার প্লেট ছাড়া পিকআপের ছবিটা বিনোদের স্ত্রীকে দেখায়। সে জিজ্ঞাসা করে যে এই গাড়িকে সে কখনো দেখেছে কিনা। উত্তরে তার স্ত্রী না বললেও তাদের বাচ্চাটি পাশের বাড়ি দেখিয়ে বলে যে সেখানে এমন একটা গাড়ি সে আগেও দেখেছে। ঠিক এই মুহূর্তে একটা ক্লু পেয়ে গিয়ে তারা ওই বাড়িতে চলে যায় খোঁজ নিতে। এই বাড়িটা আইজ্যাক নামের এক ব্যক্তির, তবে সে এখানে থাকে না বলে কোনো এক এজেন্সিকে এটা ভাড়া দিয়ে দিয়েছে। তারা আইজ্যাকের সাথে যোগাযোগ করে সে এজেন্সির নাম জেনে নেয় এবং সেখানে গিয়ে এজেন্সির মালিক যোগীকে জিজ্ঞাসা করে যে সে ওই ঘরটা কেন ভাড়া নিয়েছে। যোগী উত্তরে জানায় কনস্ট্রাকশনের কাজের জিনিসপত্র রাখার জন্য, এবং মাঝে মাঝে কিছু শ্রমিকরাও সেখানে গিয়ে থাকতো। জন জিজ্ঞাসা করে তোমার কাছে কি কোনো পিকআপ ভ্যান রয়েছে। যোগী জানায় তার কাছে 2টো পিকআপ রয়েছে, একটা এখানে আর একটা ওয়ার্কশপে। সেখানে পিকআপ ভ্যান চেক করলে দেখা যায় সেটা নম্বর প্লেট রয়েছে, তাই তারা যোগীকে নিয়ে ওয়ার্কশপে যাওয়ার জন্য রওনা দেয়। তবে এরই মাঝে সেই পিকআপের অপর পাশ থেকে একটা ট্রাক পড়লে জন কিছু একটা দেখে থমকে যায়। এরপর ফোন থেকে ছবি বের করে দেখে পিকআপের এক পাশে হুবহু তার ফোনের ছবির পিকআপের মতো। জন তখন জিজ্ঞাসা করে যে পিকআপের এ পাশে নম্বর প্লেট নেই কেন। তখন জানায় এটা তো আমরা এইমাত্র খেয়াল করলাম, ভেঙ্কটেশ নামের আমার এক কর্মচারী এটাকে চালায়, সে আমাকে কিছুই জানায়নি। তখন জন প্রশ্ন করে ভেঙ্কটেশ এখন কোথায় আর সে তোমার সাথে কতদিন ধরে কাজ করছে। তখন যোগী বলে আমার ভাইয়ের সাথে তাকে আমি লরি বিক্রি করার জন্য শহরে পাঠিয়েছে, সে আমার এখানে 4 মাস হলো কাজ করছে। জন জিজ্ঞাসা করে ভেঙ্কটেশ কি ওই বাড়িতে থাকে। উত্তরে যোগী জানায় মাঝে মাঝে থাকে। এসব কথা শুনে জনরা এরপর যোগীকে নিয়ে সেই বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়ির ভেতরটা ছিল ছিমছাম গোছানো, তবে ভেতরে একটা রুম তালাবদ্ধ, যেটার চাবি যোগীর কাছেও নেই। এটা দেখে ফিলিপ এবার তালা ভেঙে সেই রুমের ভেতর প্রবেশ করে। রুমের ভেতরে একটা ট্রাঙ্কে কিছু পোড়া কাগজ রাখা। জন সেগুলোর ছবি তুলে নেয়। রুমের মাঝামাঝি জায়গায় একটা মাদুরও বেছানো। জন মাদুর উল্টে সেখানে একটা দাগ দেখতে পায়। তারপর সে বুঝতে পারে যে এটা হয়তো টেবিল টানার দাগ, কিন্তু হঠাৎই সে টেবিলের কোণে একগুচ্ছ লম্বা চুল লক্ষ্য করে। এছাড়াও তার পাশে রাখা টেবিল ল্যাম্পারের গায়ে লেগে আছে ছিটকে পড়া রক্ত।
রক্ত, যেন মনে হচ্ছে এটা দিয়ে কাউকে আঘাত করা হয়েছে। এসব তথ্য দেখে সে সাথে সাথে ফরেনসিক টিমকে খবর পাঠায়। ইতিমধ্যে জন যোগীর কাছে ভেঙ্কটেশের চরিত্র সম্পর্কে জানতে চায়। যোগী জানায় ভেঙ্কটেশ অনেকটা সহজ সরল একটা ছেলে, বিকালের ট্রেনে সে শহর থেকে ফিরে আসবে। জন তখন তার ছবি দেখতে চাইলে যোগী অনেক খোঁজাখুঁজি করে একটা ছবি বের করে দেয়। ভেঙ্কটেশকে সে কিভাবে চেনে সেটা জিজ্ঞাসা করলে যোগী জানায় কিছু মাস আগে প্রসাদ নামের এক বৃদ্ধ ভেঙ্কটেশকে এখানে নিয়ে এসেছিল। এর কিছু মাস পর প্রসাদ নিজে কাজ ছেড়ে তামিলনাড়ুতে চলে যায়। আমি কারণ জিজ্ঞাসা করলে সে বলেছিল তার হেলথের প্রবলেম, তাই আমার মনে হয় সে হয়তো ভেঙ্কটেশের ব্যাপারে আরো ভালো বলতে পারবে। এসব কথা শুনে জনরার সাথে সাথে প্রাসাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে দেখা যায় প্রাসাদ দিব্যি কাজ করছে, অথচ সে যোগীকে বলেছিল সে নাকি অসুস্থ। জন তার এই মিথ্যা বলার কারণ জিজ্ঞাসা করলে প্রাসাদ জানায় এর পেছনে রয়েছে ভেঙ্কটেশ। সে বলতে থাকে ভেঙ্কটেশ আমার ভাইয়ের ছেলে, ছোটবেলা থেকে সে একটু অদ্ভুত ধরনের, আর এই কারণে সে কারোর সাথে মিশতো না। একবার তাদের পাশের এক কারখানায় একটা লাশের অটোপসি করা হয়। পাড়ার সকল ছেলে পেলে তা দেখে ভয় পেলেও ভেঙ্কটেশ সেটা লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর তার চোখ যেন আনন্দে ভরে যাচ্ছিল। আর এরপর থেকে সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। ভেঙ্কটেশ পড়াশোনায় অনেক ভালো ছিল, সে ছিল ক্লাসের ফার্স্ট বয়। তাদের অভাবের সংসারে একটা ছোট বোনও ছিল, আর ভেঙ্কটেশ তাকে অনেক কষ্ট করে বড় করে তোলে। তবে ধীরে ধীরে তার লাশের প্রতি কেন যেন আগ্রহ বেড়ে যায়। একবার তো এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়া এক লাশের থেকে সে তার মগজ বের করে নিয়ে এসেছিল এক্সপেরিমেন্ট করার জন্য। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে সে স্বাভাবিক একটা ছেলে না। এরপরে এন্ট্রান্স এক্সামে পাশ করে ভেঙ্কটেশ মেডিকেলে চান্স পায়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন ভেঙ্কটেশের ছোট বোন অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, তাই সে ওই টাকা জোগাড় করতে গিয়ে স্টুডেন্ট অবস্থাতে একটা ক্লিনিকে পার্ট টাইম ডাক্তারের জব করে। এভাবে একদিন ভুল মেডিকেশনের কারণে তার হাতে একটা বাচ্চা মেয়ের মৃত্যু হয়, আর এর ফলে ভেঙ্কটেশের নামে কেস হলে তাকে জেলে ভরা হয়। অন্যদিকে তার বোন বিনা চিকিৎসায় মারা যায়। এছাড়াও ছেলে মেয়ে দুজনকেই হারিয়ে ভেঙ্কটেশের বাবা মাও আত্মহত্যা করে বসে। খুব অল্প সময়ের মধ্যে সবাইকে হারিয়ে জেল থেকে ফিরে আসে ভেঙ্কটেশ, তবে তাকে মেডিকেল থেকেও বহিষ্কার করে দেওয়া হয়েছিল। আর এই কারণে ভেঙ্কটেশকে আমি আমার সাথে কাজে নেওয়া শুরু করি। একদিন কাজ শেষে মুন্নার থেকে ফিরে আসার সময় আমরা পাহাড়ের ওপর একটা লোককে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে দেখি। লোকটা তখনও বেঁচে ছিল, তাই আমি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই। কিন্তু পথে হঠাৎ ভেঙ্কটেশ জানায় লোকটা মারা গেছে, কিন্তু আমি তবুও হসপিটালে নিয়ে যেতে চাইছিলাম। তবে ভেঙ্কটেশ আমাকে গাড়ি নিয়ে চলে যেতে বলে, আর সে ওই লাশটাকে নিয়ে তার বাসায় চলে যায়। এরপরের 2 দিন সে আর কাজে আসেনি। এছাড়াও 3 দিন পরে সে যখন কাজে আসে তখন তাকে খুব খুশি দেখাচ্ছিল। তবে এর কিছুদিন পরে ভেঙ্কটেশ আবারও 2 দিনের ছুটি নেয়। তাই আমার সন্দেহ হলে আমি তার বাড়িতে যাই খোঁজ নিতে, কিন্তু এখানে যা দেখতে পাই তাতে আমার হুঁশ একদম উড়ে যায়। আমি দেখতে পাই ভেঙ্কটেশ টেবিলের ওপর একটা বাচ্চা ছেলের লাশ রেখে কাটাছেঁড়া করছে। এই দৃশ্য দেখে ভয়ে আমি কাজ ছেড়ে তামিলনাড়ু চলে আসি। সব কথা বলতে বলতে প্রাসাদ অসুস্থ হয়ে পড়ে। জনরা সবাই মিলে তাকে হসপিটালে ভর্তি করে এবং রাজনকে প্রাসাদের কাছে রেখে আবারও ফিলিপ ও যোগীকে নিয়ে বেরিয়ে পড়ে ভেঙ্কটেশকে ধরতে। তবে এরই মাঝে ফরেনসিক ডাক্তার কল করে জানায় মিসিং হওয়া গীতার ব্লাড গ্রুপের সাথে ওই বাড়ির পাওয়া ব্লাড গ্রুপ ম্যাচ করেছে, দুটোই বি নেগেটিভ। তারা যোগীকে দিয়ে তার ভাইকে কল করে জেনে নেয় তারা কখন আসবে। যোগীর ভাই বলে তারা দুপুরের ট্রেন ধরবে আর বিকাল 5টার মধ্যে এসে পড়বে। এদিকে জন তখন সে পোড়া কাগজগুলোর ছবি দেখছিল। এরপর সেখানে সে একটা নাম দেখতে পায়, যেটা সার্চ করলে দেখা যায় এটা একটা সার্জারি প্র্যাকটিস করা বইয়ের নাম। তার মানে তো বুঝতেই পারছেন ভেঙ্কটেশ সার্জারি প্র্যাকটিস করতে সবকিছু করেছে। জন তার রেকর্ডার অন করে আবারও সব ভয়েসগুলো শুনতে থাকে। এভাবে একই স্থানে সে খেয়াল করে যোগী আরো বলছিল সে লরি বিক্রি করেছে কারণ পানির অভাবে তাদের লস হয়ে ব্যবসা খারাপ চলছে। জন এবার যোগীকে জিজ্ঞাসা করে তোমরা পানি না পেয়ে নিশ্চয়ই নলকূপ স্থাপন করেছিলে। যোগী বলেছিল আমরা 3টা খুঁড়েছিলাম, কিন্তু পানি না আসায় সেগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তখন জিজ্ঞাসা করে যে কোন কোন তারিখগুলোতে তোমরা এই কূপ বন্ধ করেছো। উত্তরে যোগী ফোন দেখে বলে জুলাইয়ের 6 তারিখ, 14 তারিখ এবং 21 তারিখে। আশ্চর্যজনকভাবে এই সবগুলো তারিখের 2 দিন আগে একজন একজন করে মিসিং হয়েছে। তাই দ্রুত জন চলে যায় সেই নলকূপগুলোর কাছে এবং ফোর্সেনে সে বন্ধ নলকূপ খুলে ওই কূপের লাইনে তারা তল্লাশি চালায়। আর এখান থেকে
থেকেই ভেসে ওঠে বিভিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। দ্বিতীয় লাইন থেকে বের করা হয় সুভাষের দেহের খণ্ড এবং তার আইডি কার্ড। এই খবর তাদের বাবা মাকে দেওয়া হলে তাদের ছেলের এই অবস্থা দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। এছাড়াও জন থানায় গিয়ে আশেপাশের সব স্টেশনে ভেঙ্কটেশের ছবি পাঠিয়ে তার লোকেশন ট্র্যাক করতে থাকে। এদিকে যোগী তো তার ভাইয়ের চিন্তায় অস্থির। ভেঙ্কটেশ আবার তার ভাইয়ের কোনো ক্ষতি না করে বসে। এরই মাঝে ফিলিপ এসে এমন এক তথ্য দেয় যাতে জনের মাথা ঘুরে যায়। প্রাসাদের কথা মতো বহিষ্কার হওয়া স্টুডেন্টের লিস্টে ভেঙ্কটেশের নাম থাকার কথা, কিন্তু বহিষ্কার করা কোনো স্টুডেন্টের নাম ভেঙ্কটেশ নয়। কিন্তু এটা কি করে সম্ভব? জন আবারও লিস্ট চেক করে দেখে সেখানে ভেঙ্কটেশের নাম নয়, বরং সেখানে রয়েছে প্রাসাদের নাম। জন এই লিস্টটা দেখে তো পুরোই হতবাক হয়ে যায়। আর এবার সে বুঝতে পারে যে আসল কালপ্রিট ভেঙ্কটেশ নয়, বরং প্রাসাদ নিজেই। প্রাসাদ নিজের গল্পে ভেঙ্কটেশ নাম উপস্থাপন করেছে। সে সাথে সাথে রাজনকে কল করে এই খবর জানিয়ে দেয়। তখন রাজন উপরে গিয়ে দেখে প্রাসাদ তার বেডে নেই। সেই খবর জনকে জানাতেই হঠাৎ প্রাসাদ পেছন থেকে এসে তাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে ফেলে। এরপর সে রাজনের ফোন বন্ধ করে দেয়। এদিকে রাজনের ফোন বন্ধ পেয়ে জনরা সকল লোকাল পুলিশ স্টেশনে প্রাসাদ ও রাজনের ছবি পাঠিয়ে তাদের খুঁজতে বের করে দেয়। এভাবে তারা হসপিটালে পৌঁছাতেই এক লোকাল পুলিশ এসে জানায় পাশের এলাকার মন্দিরে একটা বডি পাওয়া গেছে এবং হাইওয়ে রোডে একটা গাড়ি পালানোর চেষ্টা করেছে, যেটা পুলিশ আটক করেছে। জন ও ফিলিপ দুজন কনস্টেবলকে নিয়ে দুই স্থানে গিয়ে পৌঁছায়। জন দেখতে পায় মন্দিরের পাশে এক অজ্ঞাত লাশ পড়ে আছে। এদিকে ফিলিপও হাইওয়ের গাড়িতে তেমন কিছু খুঁজে পায় না। তখনই পাশ থেকে একটা অ্যাম্বুলেন্স চলে গেলে জনের মনে হতে থাকে প্রাসাদ হয়তো রাজনের বডিতেও সার্জারি প্র্যাকটিস করতে যাচ্ছে। এর জন্য রাজন এখন মিসিং, আর সার্জারি প্র্যাকটিসের সবচেয়ে ভালো স্থান হলো হসপিটাল। তাই সে আবারও সেই হসপিটালে পৌঁছে যায়। এরপর সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখে সেখানে নার্সের মৃতদেহ পড়ে রয়েছে। পাশে রাজনকে অজ্ঞান করে রাখা হয়েছে। জন রাজনকে জাগানোর চেষ্টা করে, আর এরই মাঝে প্রাসাদ সেখানে এসে জনের সাথে থাকা সেই কনস্টেবলের গলা কেটে মেরে ফেলে। এরপর জন গান হাতে নিয়ে বেরিয়ে দেখে তার কনস্টেবল মৃত। সে বুঝতে পারে প্রাসাদ এখানেই রয়েছে। সে আশেপাশে প্রাসাদকে খুঁজতে থাকে। এদিকে প্রাসাদ তার কানে শুনতে না পাওয়ার সুযোগ নিয়ে তাকে বারবার আড়াল থেকে আঘাত করতে থাকে। এভাবে প্রচন্ড আঘাতে জন দুর্বল হয়ে পড়লে প্রাসাদ হাসতে হাসতে বেরিয়ে আসে। এরপর সে বলে, স্যার, আপনি কি ভেবেছেন আমি 3টা খুন করেছি? আমি আসলে 16টা খুন করেছি। প্রত্যেকটা খুনের পর আমি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুঁটিয়ে খুঁটিয়ে অবজার্ভ করেছি, কারণ আই অ্যাম এ ব্রিলিয়ান্ট সার্জন। তখন জন বুঝতে পারে এই সাইকোকে এভাবে আটকানো সম্ভব নয়। তাই সে দৌড়ে প্রাসাদকে নিয়ে জানলা দিয়ে লাফ দেয়। এরপর নিচে পড়ে দুজনেই অনেক ঘায়েল হয়ে পড়ে। যখন প্রাসাদ উঠে জঙ্গলের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। এখানে তাদের মধ্যে শুরু হয় আবারও ফাইট। প্রাসাদ কাপড় দিয়ে পেঁচিয়ে জনকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা চালিয়ে যায়। এদিকে ফিলিপও এসে সবকিছু দেখে তাদের জঙ্গলের ভেতরে খুঁজতে যায়। এদিকে জন কোনো রকম উঠে নিজেকে বাঁচিয়ে সেই কাপড় পেঁচিয়ে প্রাসাদকে অজ্ঞান করে ফেলে। এরপর নিজেও দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। ইতিমধ্যেই জনের পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছিল। তার চোখের সামনে ভেসে ওঠে তার বাবার হাসি মাখা মুখটা। তার বাবা দুহাত বাড়িয়ে জনকে ডাকছে, আর এরপরেই সে কোনো রকম তার রেকর্ডারটা চাপ দেয়। এবার এই রেকর্ডারের শব্দ শুনতে পায় ফিলিপ, আর দ্রুত সে এখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে হসপিটালে ভর্তি করে। ফাইনালি সব শেষ হলে সিন শিফট হয় কিছুদিন পর। জন এখন পুরোপুরি সুস্থ। সে কমিশনারকে ওই কেসের ক্লোজিং ফাইল সাবমিট করে, আর কমিশনারও হাসি মুখে জনকে আরো একটা কেসের ফাইল তুলে দেয়। আর এখান থেকে জন আবারও নেমে পড়ে এক নতুন অভিযানে। আর ঠিক এই সিনের মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের এই মুভিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো মুভির সাথে। টাটা।